তৃণমূলের কোন নেতাকে গালাগাল দিতেও খারাপ লাগে। আজ যাকে গালাগাল দেখবো শুনবো, কালকে সে নিজের দলের হাতে শহীদ হয়ে গেছে। চোরের সাপ্লাইয়ের অভাব নেই, একটাকে গালাগাল দেবো, কালকে আর একটা চোর তৈরি হবে। এদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করা মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। ওই যদি আপনারা সঙ্গে থাকেন, ওরা আজকে সমাবেশ আটকাতে পারেনি, কালকে বিধানসভায় যাওয়ার লড়াইও আমাদের ওরা আটকাতে পারবে না, যতই ওরা দালালি করে। দেখুন, সত্যি কথা বলছি আপনাদেরকে, এই মালদা ইংলিশ বাজারে দাঁড়িয়ে তৃণমূলের কোন নেতা, আমরা জানি নেতাগুলো চোর চিটিংবাজ, কিন্তু এদেরকে নিয়ে কিছু বলতেও খারাপ লাগে, বিবেকে বাধে। সত্যি কথা বলছি, আমার মনে পড়ছে 1-1.5 বছর আগে এরা পঞ্চায়েত ভোটের পরে, তখনও লোকসভার প্রস্তুতি চলছে, সেই সময় আমাদের এখানে ইনসাফ যাত্রা হয়েছিল। এই জায়গায় ইনসাফ যাত্রার মিটিং হয়েছিল। তখন এখানে বাবলা সরকার, তারা তখন মিউনিসিপ্যালিটি চালায়, মিউনিসিপ্যালিটির কিরকম ভাবে টেন্ডার দুর্নীতি হচ্ছে, কিরকম ভাবে বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে, তাই নিয়ে অনেক কথা বলেছিলাম, অনেক প্রতিবাদ করেছিলাম, অনেক গালাগাল মন্দ করেছিলাম। পরে টিভিতে দেখি হঠাৎ করে সে বাবলা সরকারের বিরুদ্ধে আমরা কি গালাগাল দেবো, আমরা কি নিন্দে করবো, ও নিজের দলের লোকের হাতে মামাটি মানুষ হয়ে গেছে। তাই সত্যি কথা বলছি, এই মালদায় দাঁড়িয়ে তৃণমূলের কোন নেতাকে গালাগাল দিতেও খারাপ লাগে। আজ যাকে গালাগাল দেখবো শুনবো, কালকে সে নিজের দলের হাতে শহীদ হয়ে গেছে। তাই আপনাদেরকে বলছি, এদেরও চোরের সাপ্লাইয়ের অভাব নেই, একটাকে গালাগাল দেবো, কালকে আর একটা চোর তৈরি হবে, কালকে একটাকে গালাগাল দেবো, তারপরে একটা চোর তৈরি হবে। এদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করা মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। ওইসব না করে আপনাদেরকে বলছি, গোটা বাংলায় এবং মালদায় কতগুলো কাজ আমরা বামপন্থীরা করতে চাই, কতগুলো কথা আমরা বাংলার বিধানসভার ভেতরে গিয়ে বলতে চাই। এখন দেখবেন মিডিয়ায় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, কিছু আসন বামপন্থীরা লড়বে জোর দিয়ে, যাতে কিছু আসনে বামপন্থীরা জিততে পারে, যেন সুন্দর গেরো কাটিয়ে এরা বিধানসভায় যেতে পারে। কিন্তু আমরা বলছি, এই বাংলার বিধানসভার ভোট আসছে, আমাদের লক্ষ্য কোনো শূন্যের গেরো ফেরো কাটানো নয়, এমন সংখ্যক বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যেতে হবে, যাতে সামনের 5টা বছর পশ্চিমবাংলাকে আমরা বামপন্থীরা পরিচালনা করতে পারি। এমন সংখ্যক বিধায়ক নিয়ে বাংলার বিধানসভায় যেতে হবে, এবং সেই কাজ নিশ্চয়ই মালদা জেলার মানুষ আমাদের পাশে থেকে সেই কাজ করতে আমাদেরকে সাহায্য করবেন। আমরা চাই পশ্চিমবাংলার বিধানসভায় আইন পাস হোক, যে আইনের জোরে সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি, কি সরকারি কি বেসরকারি, সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করা হবে। আপনারা যারা এখানে পুরনো মানুষেরা রয়েছেন, আপনাদের মনে থাকবে বরকত গনি খান চৌধুরী যখন কংগ্রেস সরকার ছিল আমাদের রাজ্যে, বরকত সাহেব সেই সময় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন। বহু মানুষকে, এই মালদা জেলার বহু মানুষকে সেই সময় বিদ্যুৎ দপ্তরে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছিলেন। পরে বামফ্রন্ট সরকার তৈরি হলো, বামপন্থী সরকার, জ্যোতিবাবুর সরকার সিদ্ধান্ত নিল সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীকে পার্মানেন্ট করা হবে। এই মালদায় দাঁড়িয়ে বরকত গনি খান চৌধুরীর হাতে যারা যারা কন্ট্রাকচুয়াল নিয়োগ পেয়েছিলেন বিদ্যুৎ দপ্তরে, সেই প্রত্যেকজনের কংগ্রেস বাড়ির ছেলে মেয়ে, কংগ্রেস পরিবারের ছেলে মেয়ে যারা বরকত সাহেবের হাতে চাকরি পেয়েছিলেন, তাদের প্রত্যেকের চাকরিকে পার্মানেন্ট করেছিল জ্যোতি বসুর সরকার, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার। আমরা দেখতে যাইনি কে কোন কংগ্রেস পরিবার থেকে এসছে, কে কবে আমাদের দুটো গালাগাল দিয়েছে, কবে আমাদের দুটো পার্টি অফিসে ঝামেলা করেছে, আমরা দেখতে যাইনি। একটা কলমের খোঁচায় সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করা হয়েছিল। সেই কাজ আমরা চাই পশ্চিমবাংলায় আবার করতে। গোটা বাংলা জুড়ে কি সরকারি কি বেসরকারি, যে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে আজ কন্ট্রাকচুয়াল কাজ করছে, কাজের কোনো ঘন্টা ঠিক নেই, সপ্তাহে 6 দিন 7 দিন কাজ, সারা বছরে কোনো ছুটি ছাড়া নেই, তাদের প্রত্যেকের চাকরিকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করার আইন আমরা পশ্চিমবাংলার বিধানসভায় পাস করতে চাই। পশ্চিমবাংলার স্কুলগুলোতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ। আপনারা জানেন, সামনের 100 বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতে পারেন, সামনের 100 বছর শুভেন্দুর মতো চোর রাজ্যের বিরোধী দলনেতা থাকতে পারে, তাহলে সামনের 100 বছরেও পশ্চিমবাংলায় সরকারি চাকরিতে একটা স্বচ্ছ নিয়োগ হবে না। ওরা চুরি করেই যাবে, আমরা মামলা করেই যাব, আদালত রায় দিয়েই যাবে, আবার কিছু চাকরি বাতিল হবে, আবার নোটিশ বেরোবে, আবার নিয়োগ হবে, আবার চুরি করবে, এই করে চলতে থাকবে। দিনের পর দিন গালি, ওরা চুরি করে যাবে আর আমরা মিটিং মিছিল আর মামলা করে যাব, এই চলতে পারে না। স্বচ্ছ নিয়োগ করতে হবে পশ্চিমবাংলায়, স্বচ্ছ নিয়োগ করতে পারি একমাত্র বামপন্থীরা। আপনারা আমাদেরকে সেই দায়িত্ব দিন, আমাদেরকে সেই সুযোগ করে দিন। এবং তার পাশাপাশি খালি সরকারি স্কুল নয়, পশ্চিমবাংলার বেসরকারি স্কুল এবং পশ্চিমবাংলার বেসরকারি হাসপাতালে পড়াশোনা করার খরচা আর চিকিৎসার খরচা হাসপাতালে, সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমরা বামপন্থীরা বিল আনতে চাই, যাতে করে কিনা প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল এখন শিক্ষা দেওয়ার নাম করে, চিকিৎসা দেওয়ার নাম করে যে একচেটিয়া মুনাফাখোরির ব্যবসা করছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে প্রাইভেট স্কুলে ছেলে মেয়েকে পড়াশোনা করানো, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো। ওই একচেটিয়া মুনাফাখোরির সামনে দাঁড়িয়ে আমরা বাংলার বিধানসভায় বিল আনতে চাই, যাতে প্রাইভেট চিকিৎসা, প্রাইভেট
শিক্ষার খরচাও সরকার থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই মালদা জেলায় সাহেবদা বলার সময় বলছিল 100 দিনের কাজ গোটা বাংলার সঙ্গে মালদাতেও বন্ধ হলো। কেন্দ্রের সরকার টিম পাঠালো, কেন্দ্রের সরকার মালদা জেলায় ঘুরে রিপোর্ট দিল, রাজ্যের সরকারকে কয়েক কোটি টাকা ফাইন করলো। একটা টু শব্দ উচ্চারণ না করে কেন্দ্রের সরকারকে সেই ফাইন মিটিয়ে দিলেন মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকা থেকে। আমরা দাবি করেছিলাম যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তাদের থেকে চুরির সম্পত্তি, তাদের চুরির মালকে পুনরুদ্ধার করতে হবে, সেই টাকায় কেন্দ্রকে ফাইন দিতে হবে। সেই সব কোনো কিছু না করে না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার একটা চোরের বিরুদ্ধে একটা মামলা করলো না। 100 দিনের কাজের টাকা যারা চুরি করেছিল সেই টাকা তারা হজম করলো, আর আমাদের ট্যাক্সের টাকা থেকে, মালদার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে কেন্দ্রকে ফাইন দেওয়া হলো। কেন? মালদার সাধারণ মানুষ চুরি করেছিল, মানে চুরি তো করেছে ওই সাবিত্রী, ওই কৃষ্ণেন্দু, ওই রহিম বক্সির মতো আয়াসাই ছাপমালা চোরগুলো। এই চোরগুলো চিটিংবাজগুলো চুরি করেছে, এই চোরগুলো চুরির টাকা ভোগ করবে, আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে ফাইন দেওয়া হবে। এই জিনিস আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আজকে আদালত রায় দেওয়ার পরও গোটা রাজ্য জুড়ে রায় দিল 100 দিনের কাজ চালু করতে হবে। আদালতও বলে দিল যে মালদায় এখন চালু করা যাবে না, কেননা মালদায় চুরির 100 দিনের কাজের প্রমাণ পাওয়া গেছে। যতদিন না তার মীমাংসা হচ্ছে ততদিন মালদা 100 দিনের কাজ চালু হবে না। এই 100 দিনের কাজ আমরা বামপন্থীরা শুরু করেছিলাম 2004-এ। এই মোহাম্মদ সেলিম মঞ্চে বসে আছেন, মোহাম্মদ সেলিমের মতো আমাদের বামপন্থী এমপিরা গোটা বাংলা থেকে 35 জন জিতে গিয়ে গোটা দেশের 61 জন বামপন্থী এমপি পার্লামেন্টে জিতে গেছিলেন। এই মোহাম্মদ সেলিমদের সামনে, আমাদের নেতাদের সামনে, আমাদের এমপিদের সামনে, বাসুদেব আচার্যের সামনে, সোমনাথ চ্যাটার্জির সামনে, সুজন চক্রবর্তীদের সামনে থালায় সাজিয়ে দিয়েছিল কংগ্রেস। কটা দপ্তরের মন্ত্রী হবে, কটা লালবাতি গাড়ি চাই বলো? আমাদের এমপিরা দাঁড়িয়ে বলেছিলেন আমাদের লালবাতি গাড়ি লাগবে না, আমাদের কোন মন্ত্রিত্ব লাগবে না, আমাদেরকে 100 দিনের কাজ দিতে হবে, আমাদেরকে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার দিতে হবে, আদিবাসী মানুষের জন্য জঙ্গলে জল জমির অধিকার দিতে হবে। তার বিনিময়ে আমরা সমর্থন করেছিলাম। আজকে আমাদের খারাপ লাগে, আমাদের বুকে কষ্ট হয় যখন দেখি আমাদের এই মাটি থেকে ছিটে যাওয়া এমপিদের চালু করা 100 দিনের কাজ এই মাটিতে বন্ধ হয়ে পড়ে আছে। 100 দিনের কাজ চালু করবো আমরা বামপন্থীরা। যে মাটিতে বামপন্থীরা জিতবে, কোন তৃণমূলের নেতার বাবার ক্ষমতা হবে না। সেখানে গিয়ে আপনাকে বলে আমাদের মিছিলে চলো, তবে তোমার জব কার্ড হবে, তোমার ব্যাংকের চেক বই পাসবই জমা রাখো, তারপরে তোমার টাকা জমা করলে আগে আমরা আমাদের কাটবানি খাবো, তারপর তুমি তোমার কাজের হিস্সা পাবে। কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না যদি আমরা জিতি। এই রহিম বক্সি থেকে শুরু করে গোটা মালদা জুড়ে একের পর এক তৃণমূলের নেতা যে ওয়াকফের সম্পত্তিগুলো দখল করে রেখেছে, মানুষ জমি দিয়েছিলেন ওয়াকফকে, সম্পত্তি দিয়েছিলেন ওয়াকফকে, সেই ওয়াকফের সম্পত্তিতে কোথাও বাস স্ট্যান্ড হয়েছে, কোথাও এতিমখানা চলছে, কোথাও মাদ্রাসা চলছে, কোথাও স্কুল হয়েছে, কোথাও কোনো সামাজিক কাজ হচ্ছে, সেই সব কিছু বাস স্ট্যান্ডের জমি থেকে শুরু করে সরকারি সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি দখল করে বসে রয়েছে এই রহিম বক্সিরা। আমরা বামপন্থীরা বলছি এদের পেটের ওপর পা রেখে গলার ভেতর হাত ঢুকিয়ে ওয়াকফের প্রতিটা সম্পত্তি উদ্ধার করবো এই বাংলায় আমরা। গঙ্গার ভাঙনে যত মানুষ ঘর হারিয়েছেন, যত মানুষ সব হারিয়ে পথে বসেছেন, তাদেরকে নিয়ে তৃণমূল আর বিজেপি রাজনীতির ব্যবসা করে গেছে। এই সমস্ত মানুষকে নিয়ে রাজ্য থেকে শুরু করে দরকার হলে দিল্লি পর্যন্ত গিয়ে ওখানে দিনের পর দিন দরকার হলে ধর্ণা দিয়ে প্রত্যেকজন গঙ্গার ভাঙনে ঘর ছাড়া মানুষের প্রত্যেকের ক্ষতিপূরণ আদায় করে আনবো আমরা বামপন্থীরা এই মালদার মানুষের জন্য। এবং এই ইংরেজবাজার শহরে যারা ব্যবসা করেন, যারা বাণিজ্য করেন, আমরা তাদেরকেও বলছি আমরা বামপন্থীরা আপনার ব্যবসা শত্রু নই। আমরা থাকলে, আমরা জিতলে আপনার ব্যবসা করতে কোনো অসুবিধা হবে না। আপনার ব্যবসা করতে গিয়ে আজকে যেরকম সুবিধা হচ্ছে তার থেকে বেশি সুবিধা হবে, আরো ভালো করে ব্যবসা করতে পারবেন। এখন এখানে যারা বিল্ডিং বানাচ্ছেন, মাটিতে ভিত করা হলো না, জমির প্ল্যান সেকশন হলো না, মিউটেশন হলো না, তার আগে স্কোয়ার ফুট হিসেব করে তৃণমূলের কাউন্সিলরকে আর থানায় টাকা পাঠিয়ে দিতে হয় স্কোয়ার ফুটে 100 টাকা করে। আমরা জিতলে একটা 9 পয়সা না দিয়ে যিনি বিল্ডিং বানানোর ব্যবসা করছেন তিনিও নিজের ব্যবসাটা ভালো করে করতে পারবেন। আমাদের পার্টি অফিসে আমাদের যে কোনো টাকা না পাঠিয়ে, থানায় কোনো টাকা না দিয়ে নিজের ব্যবসা করতে পারবেন। তৃণমূলের নেতার শখ হয়েছে জেলা সভাপতি হবে তৃণমূলের। তৃণমূলের জেলা সভাপতির পদ, তৃণমূলের বড় বড় দলের পদ নিলামে বিক্রি করে কালীঘাটার ক্যামাস্ট্রি। তৃণমূলের কোন নেতার শখ হলো জেলা সভাপতি হবে, তার জন্য ক্যামাস্ট্রিতে 50 কোটি টাকা পাঠাতে হবে।
তো ব্যবসায়ীদেরকে দায়িত্ব নিতে হবে, তোমরা তোমাদের মধ্যে টাকা তুলে 50 কোটি টাকা দাও, যাতে সেই টাকা ক্যামাসিতে জমা দিয়ে আমি ভাইপোর কাছ থেকে রিক্রুটমেন্টের চিঠি নিয়ে আসতে পারি, আমি আমার মালদা জেলায় তৃণমূলের নেতা হতে পারি। এই জুলুমবাজি মালদায় বন্ধ হবে। কোন তৃণমূল নেতাকে কোনো ব্যবসায়ীকে পয়সা দিতে হবে না। মাথা উঁচু করে নিজের ব্যবসা করবেন, নিজের মতো করে নিশ্চিন্তে ব্যবসা করবেন। যদি আমরা বামপন্থীরা জিতি, আরো ভালো করে নিজের ব্যবসা করবেন। এই মালদাতে আপনারা দেখেছেন বছরের পর বছর বরকত সাহেব এখান থেকে জিতেছেন, শৈলেন সরকার এখান থেকে বিধানসভায় জিতে গেছেন। আমরা একে অপরের রাজনৈতিকভাবে বিরোধী প্রতিদ্বন্দ্বী, তবু বামফ্রন্ট সরকারের সময় বছরের পর বছর মালদার একটার পর একটা মিউনিসিপ্যালিটি, মালদার একটার পর একটা পঞ্চায়েত, এমনকি জেলা পরিষদ বামফ্রন্ট সরকারের সময়ও কংগ্রেস চালিয়েছে। কোনদিন মালদার একজন কাউন্সিলর, একজন পঞ্চায়েত মেম্বার, একজন জেলা পরিষদ মেম্বার বলতে পারবে না তার কাছে ফোন গেছিল সিপিএম এর কাছ থেকে, শৈলেন সরকারের কাছ থেকে ফোন গেছিল যে দল পাল্টা আমাদের দলে আসো, তাহলে তোমাকে এই দেবো, আর আমাদের দলে না আসলে তোমাকে জেল খাটাবো। কোনোদিন মুখে আপনাকে কেউ বলতে পারবেন এই জিনিস ঘটেছে। তাই কংগ্রেসের পুরনো সমর্থকদেরকে আমরা আবেদন করছি, যারা পুরনো কংগ্রেসের কর্মী আছেন, সমর্থক আছেন, তাদেরকে আবেদন করছি আমরা সেই দিন মালদায় ফিরিয়ে আনতে হবে। 2016 সালে একটা আসন যেতেনি তৃণমূল এই মালদায়। তারপরও খালি আমাদের দল থেকে নয়, যে কংগ্রেসের ঘরে ওরা জন্ম নিয়েছিল, সেই কংগ্রেসের বুকে ছুরি মেরে কংগ্রেসকে ভেঙেও নিজের দল তৈরি করেছিল, কংগ্রেসকে মালদায় শেষ করেছে। আপনাদের সবার কাছে আবেদন করছি, এই দল বদলের রাজনীতি শেষ করে বামপন্থীদের পাশে আপনারা দাঁড়ান। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, আমাদের যে কর্মীরা আজকে এসছেন, এই লড়াই করছেন, এই লড়াই আজকে থেকে শুরু হলো, লড়াই শেষ হবে বিধানসভা ভোটের পর বিজয় মিছিলের মধ্যে দিয়ে। কিন্তু আমি খোলা মনে আপনাদেরকে একটা কথা বলছি, কথাটা কেউ অন্যভাবে নেবেন না। আজকের এই সময় দাঁড়িয়ে যেন আমাদের মধ্যে কারোর মধ্যে এই মানসিকতা কাজ না করে যে পশ্চিমবাংলার হাওয়া হলো, অনেক জায়গায় আমাদের মিটিং মিছিলে লোক বেশি হচ্ছে, তৃণমূল গালাগাল খাচ্ছে, বিজেপিকে লোকে ভোট দেওয়া কমিয়ে দিয়েছে। তাই গোটা পশ্চিমবাংলার অন্যান্য জায়গায় আমাদের পার্টির ভালো ফলাফল হোক, তারপরে যখন আমাদের একটু চাঙ্গা হবো, পুলিশ আমাদের একটু ভয় পাবে, তৃণমূল বিজেপি আরো ব্যাকফুটে যাবে, আমরা ভালো সংখ্যায় বিধানসভায় যাব, তারপর আমার এলাকায় আমি আবার ভালো করে নেবে নিজের এলাকায় জিতবো। ওই ভেবে বসে থাকলে কিন্তু হবে না। মাথায় রাখতে হবে বিধানসভা জিতবো কিনা, লোকসভা জিতবো কিনা পরের কথা, প্রথম কথা, প্রধান কথা নিজের বুথ জিতবো কিনা, বুথ যার বিধানসভা তার। এই স্বপ্ন নিয়ে বসে থাকবেন না, এই স্বপ্ন থেকে বসে থাকবেন না যে আগে বিধানসভায় জিতবো তারপরে আমার বুথে জিতবো। আগে আমার বুথে জিততে হবে। যদি আমার বুথে জিতি তাহলে আমার বিধানসভার আসনে জিতবো, তাহলে বাংলার চাকা ঘুরবে। এই কাজ আমরা করব। আপনাদের সবার কাছে আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।